রিমার সাথে কথা শেষ করে হাজবেন্ডকে ফোন দিলাম, জিজ্ঞেস করলাম ইম্পর্টেন্ট মিটিং কেমন হলো। সে বলল সে এখন যাচ্ছে। আমি বললাম অল দ্য বেস্ট, বাই। বুকের ভিতর অনেক ব্যথা করছে, জানি না কি করবে। রিমাকে ফোন দিয়ে বললাম তুই তাকে বিয়ের কথা বলবি, আর যা যা বলেছি মনে রাখিস। সে যেন বুঝতে না পারে তুই বিথি না। রিমা বলল তুই লাইনে থাক, দুলাভাই চলে আসছে। রিমা সুন্দরী আছে, সে তাকে দেখে মুগ্ধ। বলল ঠিক করেছো, তোমার পিক দাওনি, তাহলে শেষ সময় ভালোবেসে ফেলতাম। আর আমি চাই না আমার ভালোবাসার মানুষকে অন্য কেউ দেখুক। তার ভালোবাসার কথা বলা শুরু করলো। রিমা জিজ্ঞেস করলো আমি তোমার জীবনে কততম ভালোবাসা। সে নিঃসন্দেহে বলল প্রথম। তারপর রিমা বিয়ের কথা তুললো, বলল এখন তো আমাকে দেখেছো, ভালো লেগেছে, তুমি কবে বিয়ে করবে? বিয়ের কথা শুনে কিছুটা ধাক্কা খেলো। বলল বিয়ে আরো 5 বছর পর করব। এখন তো বড় ভাইয়ের বিয়ে হয়নি, তার হলে পরে আমার। রিমা বলল আমার বাসায় এত টাইম দিবে না, যা করার তাড়াতাড়ি করো। সে শুধু কথা ঘোরাচ্ছিল। আমি কথা শুনতে শুনতে সিঁড়ি দিয়ে ছাদে উঠতেছিলাম, হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলাম। পাশের বাসার ভাবি আমার হাজবেন্ডকে ফোন দিল। সে শোনার সাথে সাথে ভালো করে রিমাকে বিদায় না দিয়েই চলে আসলো। আমি হসপিটালের বেডে শুয়েছিলাম। আম্মু আব্বু আসলো, একটু পর আমার হাজবেন্ডও চলে আসলো। তার চোখে পানি, কি হলো কিভাবে হলো, হাজারো প্রশ্ন। আমি বললাম তেমন কিছু হয়নি, পা মুচকে গেছে, 15 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। আমার হাত ধরে কান্না করছে, অনেক ভালোবাসা দেখাচ্ছে। কেন জানি আমার এখন তার সবকিছুই অভিনয় মনে হচ্ছে। আব্বু আম্মু আমাকে বাসায় নিয়ে যায়, কেননা সে সারাদিন অফিস থাকে, ডাক্তার আমাকে বেড রেস্টে থাকতে বলেছে। বাসায় গেলাম, তার সাথে বিথি সেজে কথা বলি আর ভাবি তাকে ডিভোর্স দিব। আর মেন্টালি টর্চার নিতে পারছি না। 2 দিন পর বাসায় রিমা আসলো। আমার রুমে আম্মু রিমাকে নিয়ে আসলো। আমি একটু অবাক হয়ে বললাম তুই আসছিস? কাল চিটাগাং চলে যাচ্ছি, তোকে দেখতে আসলাম। ভালো করেছিস, বস। কি করবি ভাবছিস? হ্যাঁ, ডিভোর্স দিয়ে দিব, আর পারছি না, কষ্ট হচ্ছে। কিছু কথা বলার ছিল, রাগ করিস না। আমি বললাম বল। রিমা বলল শোন, নিজের যত্ন নে, তোর চেহারার দিকে তাকালে খুব কষ্ট হয়। লাস্ট কবে আয়না দেখেছিস? দেখ, তোর চেহারা দেখে মনে হয় কতদিন খাবার খাচ্ছিস না। আমি বললাম না পেঁচিয়ে ডিরেক্ট বল, কি বলবি? রিমা বলল দোস্ত, যা হয়েছে সব ভুলে যা, ভাইকে একটা চান্স দিয়ে দেখ। শোন, সবকিছুর সমাধান ডিভোর্স না। তোর বাপ মা তোর সাথে থাকবে সবসময়, কিন্তু ভিতরে ভিতরে অনেক টেনশন করবে। পাড়া প্রতিবেশী রিলেটিভসরা তোর সামনে খুব করুণা দেখাবে, আর পিছনে গিয়ে তোর নামেই বদনাম করবে। তোর অনলি 22 বছর, সামনে কত সময় পড়ে আছে। আন্টি আঙ্কেল তোর বিয়ের কথা ভাববে স্বাভাবিক, কিন্তু পরে যাকে বিয়ে করবি সে এমন হবে না, গ্যারান্টি দিতে পারবি? আমি বললাম তুই কি বলতে চাচ্ছিস? যে এত অভিনয় করলো, আমার ট্রাস্ট নিয়ে খেলা করলো, তাকে আরেকবার চান্স দিব? কত কষ্ট হচ্ছে আমার, তুই বুঝবি না। তোর সাথে দুলাভাই এমন কিছু করলে তুই মাফ করে দিতি? রিমা বলল দোস্ত, আমি যা করতাম তাই তোকে বলছি। তুই আমার বেস্ট ফ্রেন্ড, লাইক অ্যাজ এ সিস্টার। সবার ভালোবাসা এক হয় না রে, এটাই বাস্তবতা। তোর হাজবেন্ড তোকে ভালোবাসে ঠিকই। ওই দিন যখন ফোন আসছিল তুই ব্যথা পাইছিস, সে আমার কাছে শুধু বলল ইমার্জেন্সি কাজ আছে, বিদায়ও বলেনি। আর তাকে অনেকবার বিয়ের কথা বললাম, সে হাজার বাহানা আর ইগনোর করলো। তার মানে বিথির জন্য কোনো ভালোবাসা নেই, জাস্ট টাইম পাস করতে চেয়েছিল। আমি বললাম টাইম পাস? হাউ ফানি, কেন এমন করবে? এক বউ দিয়ে তার হচ্ছিল না? আমাকে বললে নিজ থেকে আমি সরে যেতাম। তোর মনে হচ্ছে আমি খারাপ? কেন পরীক্ষা নিলাম? সত্যি বলছি, আমি ভেবেছিলাম আমি হেরে যাব। সে বিথিকে বলবে সে বিবাহিত। আমি কি এমন চেয়েছি? ভেবেছি সে বলবে তার বউ সে ভালোবাসে। এটা কি অপরাধ? কোনো আননোন ছেলে আমাকে নক করলে আমি তো বলে দিতাম আমি বিবাহিত। আমি তার মতো প্রেম করে বেড়াই না। রিমা বলল দোস্ত, ছেলে ছেলেই হয়, সে কারো হাজবেন্ড বিএফ যাই হোক না কেন, বেশিরভাগ ছেলেরাই এমন। এর জন্য আমাদের মেয়েদের কেয়ারফুলি হতে হবে। এখন তুই রেগে আছিস, একটা কথা, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিস না, ভাব কিছুদিন, আর দেখ তার কাছ থেকে সবকিছুর পাসওয়ার্ড চা, দেখ কি করে। আমি বললাম এটা কিভাবে চাইবো? রিমা বলল তোর মাথায় ভালো বুদ্ধি, কোনো না কোনো উপায় পাবি। আমি তাহলে আসি, ভালো থাকিস। আমি বললাম পরে সব জানাবো তোকে। রিমা চলে যাওয়ার পর তার কথাগুলো আমাকে ভাবাচ্ছে। সে যা বলেছে কেন জানি ঠিক লাগছে। পা ভালো হওয়ার পর আমি আমার হাজবেন্ডের কাছে চলে গেলাম। বাসায় থাকাকালীন টাইম তার বিথি হয়ে তার সাথে কথা বলতাম। বসে সে টিভি দেখছে, হঠাৎ এক গ্রুপে পোস্ট দেখলাম ছেলেদের ফেসবুক পাসওয়ার্ড চাওয়া মানে তার কাছে কিডনি চেয়ে নেওয়া। আমি তাকে পোস্টটা দেখালাম আর হাসতে হাসতে বললাম কি থাকে তোমাদের এফবিতে? সে বলল এগুলো আজাইরা কথা। আমি বললাম আজাইরা কথা হলে দাও তোমারটা। সে কোনোভাবেই দিচ্ছে না। রাগ করে রান্নাঘরে চলে গেলাম রান্না বসাতে। সে ফোনে ব্যস্ত, ভাবছি আর না। হঠাৎ পিছন থেকে জড়ি ধরে বলল তোমার
আমার পাসওয়ার্ড চাই? এই নাও। আমি ফোন নিলাম, সবকিছুই চেক করলাম। বিথির SMS ডিলিট করে দিছে। ভাবলাম নো প্রবলেম, সে ওয়াশরুমে গেলে বিথির আইডিতে ঢুকে SMS করব। রাতে ঘুমানোর আগে ওয়াশরুমে গেলে আমি বিথির আইডিতে ঢুকি। তার SMS, সরি আমি তোমাকে বিয়ে করতে পারবো না, ভালো থেকো, লিখেই ব্লক। আমি অবাক, তাহলে কি রিমার কথা সত্যি? সে শুধু টাইম পাস করেছিল? তাও কেন জানি স্বাভাবিক হতে পারছিলাম না। কিছুদিন ধরেই মাথা খুব ভারী ভারী লাগে। ভাবলাম টেনশন জন্য মেবি। তাকে বলার সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার বলল 2 মাসে প্রেগনেন্ট আমি। এই কথা শুনে তার খুশির কুল কিনারা নেই। আমার অনেক যত্ন নেওয়া শুরু করলো। জানি না কেন জানি আগের মতো ভালোবাসতে পারি না। শুধু সব টেক কেয়ার, ভালোবাসা সবই মিথ্যা মনে হয়। 10 মাস পর আমাদের ছেলে সন্তান পৃথিবীতে আসলো। সে অনেক খুশি। অফিসে গিয়েও ইমোতে একটু পরপর ভিডিও ফোন দেয় ছেলেকে দেখার জন্য। 3 মাস পর থেকে সে রাতে ছেলেকে তার বুকের উপর ঘুম পাড়িয়ে ঘুমায়। ছুটির দিনে সে প্রস্রাব পায়খানার সব কাপড় ধুয়ে দেয়। সে বলে যেহেতু আমার ছেলে তার দাদা দাদির আদর পায়নি, তাই তাদের ভাগের আদরটা আমি একাই করব। আমার খুব ভালো লাগে এই ভেবে হয়তো আমাকে ভালোবাসাটা তার অভিনয় হতে পারে, কিন্তু বাবা ছেলের ভালোবাসাটা সত্যি। 2 বছর ধরে তার FB পাসওয়ার্ড আমার কাছে, সে চেঞ্জও করেনি। আমি প্রায় ঢুকেই চেক করি। জীবনের সব থেকে কষ্টের সময় সেই 3 মাস 11 দিন। যতদিন বেঁচে থাকবো সেই কষ্টগুলোর কথা ভুলতে পারবো না। আগের মতো বিশ্বাস আর ভালোবাসতেও পারবো না। কিন্তু ছেলে আর তার ভালোবাসা থেকে আমি মুগ্ধ। তাদের ভালোবাসার জন্য সব ভুলে একসাথে আজীবন থাকতে চাই। কিন্তু একটা কথা সত্যি, আমার ভালোবাসার পরীক্ষায় ভালোবাসাটা হারিয়ে গেছে। আর কখনো পাবো কিনা জানি না, হয়তো সময়ের সাথে সাথে কষ্ট কমে যাবে। তো গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।